হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে প্রায় এক বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। তোমাদের জন্য নতুন কোনো ভিডিও আনতে পারিনি, বিভিন্ন কাজের চাপের জন্য করতে পারিনি। তো আজকে থেকে আবার একটা নতুন সিরিজ শুরু করলাম। সেটা হচ্ছে যে সামনে যে স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি পরীক্ষা হবে, তার ইতিহাস বিষয় নিয়ে যারা পরীক্ষা দেবে, সে 9-10 হোক বা 11-12 হোক, তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা বিশেষভাবে তৈরি করা। কিন্তু এটা এসএলএসটি ছাড়াও যারা অন্যান্য পরীক্ষাগুলো দেবে, সে ডাব্লিউবিসিএস প্রিলিমস হোক বা মেন্স হোক বা অন্যান্য যে পিএসসি আয়োজিত পরীক্ষাগুলো হবে, তাতে তো তোমরা সকলেই জানো যে ইতিহাস একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কোশ্চেন আসে সেখান থেকে। এই কোশ্চেনগুলো কিন্তু সেই পরীক্ষাগুলোর জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তাই যারা এসএলএসটি হিস্ট্রি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিচ্ছ না, তারাও কিন্তু এই সেটটা অবশ্যই দেখো। এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। চলো আর সময় নষ্ট না করে শুরু করছি আজকে থেকে এসএলএসটি 9-10 এবং 11-12-এর জন্য প্র্যাকটিস সেট নাম্বার 1। প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসে কুল্লবাপ এবং দ্রোণবাপ শব্দটি বলতে কি বোঝায়? তো এই ধরনের টার্ম দিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। তো এখানে যে অপশানগুলো বলা রয়েছে, প্রথম অপশান বলছে বিভিন্ন মূল্যের মুদ্রা, অপশান বি হচ্ছে জমির শ্রেণীবিভাগ, সি হচ্ছে ধর্মীয় রীতি, আর ডি হচ্ছে ভূমির পরিমাণ। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভূমির পরিমাণ বোঝাতে কিন্তু বিশেষ করে বাংলায় যে জমির পরিমাণ মানে পরিমাপ করা হতো সেই সময়, তো গুপ্ত যুগে আর কি, সেই সময় এই গুপ্ত যুগে এই শব্দগুলো কিন্তু জমির পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হতো। তো এই কুল্লবাপ বা দ্রোণবাপ এটা ছাড়াও আর বাপ বা পাঠক এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা হতো। এবং আরেকটা বিষয় একটু মনে রেখো, এই পাঠক শব্দটা কিন্তু সর্বোচ্চ একক হিসাবে ব্যবহার করা হতো। চলো নেক্সট কোশ্চেনে যাই। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? এই ঐতিহাসিক গ্রন্থগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে 2016-তে যে পরীক্ষাটা হয়েছিল। তো তোমরা কিন্তু এই ঐতিহাসিক গ্রন্থগুলো অবশ্যই দেখে রেখো। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? অপশান এ আর্যভট্ট, অপশান বি বরাহমিহির, অপশান সি বড়রুচি, অপশান ডি সুশ্রত। সুশ্রতের একটি বিখ্যাত বই আছে সুশ্রত সংহিতা। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক। নেক্সট কোশ্চেনে আসি। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু অপশান সি, এখানে যেটি রয়েছে ধর্মপাল, উনি এই মহাবিহারটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা জিনিস তোমরা জেনে রেখো, এই যে বিক্রমশিলা মহাবিহারে কিন্তু বৌদ্ধ ধর্মের যে আরেকটি ভাগ বজ্রযান বৌদ্ধ মানে মত, যে তার কিন্তু চর্চার মূল কেন্দ্র ছিল। মানে আমরা হীনযান মহাযান এই দুটো ভাগ জানি, সেটা ছাড়াও আরও একটা মত ছিল, তার নাম হচ্ছে বজ্রযান। সেই বজ্রযান ধর্মমতের কিন্তু মানে প্রধান কেন্দ্র ছিল এই বিক্রমশিলা মহাবিহার। এটা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের কোন যুগের মন্দিরগুলিতে প্রথম দ্রাবিড় শিল্পরীতির প্রয়োগ দেখা যায়? এই দ্রাবিড়িয়ান মানে স্টাইল অফ আর্কিটেকচার, এটা কিন্তু বিভিন্ন মন্দিরে আমরা দেখতে পাই। কিন্তু প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতে এই যে মন্দিরগুলো, বিখ্যাত মন্দিরগুলো রয়েছে, তার মধ্যে কোন মন্দিরে মানে কোন রাজবংশের মন্দিরে প্রথম এই দ্রাবিড়িয়ান আর্ট অফ আর্কিটেকচার আর কি, সেটা দেখা গেছিল? অপশান এ চালুক্য, অপশান বি রাষ্ট্রকূট, অপশান সি পল্লব, নাকি অপশান ডি চোল? অপশান সি, পল্লব বংশের ক্ষেত্রে কিন্তু যে মন্দিরগুলো তৈরি হয়েছিল, তাতে কিন্তু প্রথম এই দ্রাবিড়িয়ান আর্ট আমরা দেখতে পাই। নেক্সট কোশ্চেন, দেওয়ানি খয়রাত নামক আলাদা একটি বিভাগ কে স্থাপন করেছিলেন? এই বিভাগগুলো নিয়ে যে যে কাজে এই বিভাগগুলো যুক্ত থাকতো সেগুলো নিয়ে প্রশ্ন হয়, বিভিন্ন পরীক্ষাতেই হয়। তো সেরমই একটি দেওয়ানি খয়রাত নামক আলাদা একটি বিভাগ স্থাপন করেছিলেন কে? অপশান এ আকবর, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি ফিরোজ শাহ তুগলক, নাকি শের শাহ? এর সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এখন প্রশ্ন হচ্ছে যে দেওয়ানি খয়রাত নামক বিভাগটা কি কাজ করত? তারা সেই সময় যে দুস্থ পরিবারগুলোতে মানে দুস্থ পরিবারে যদি কোনো বিবাহযোগ্য মেয়ে থাকে, তাদের বিবাহে অর্থ সাহায্য করার জন্য কিন্তু এই বিভাগটি ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিলেন। মনে রাখবে, দেওয়ানি খয়রাত তাদের কাজটা কি, দুস্থ পরিবারের বিবাহযোগ্য মেয়েদের বিবাহে অর্থ সাহায্য করা। নেক্সট,
আদিনা মসজিদ, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অপশান এ অজন্তা, অপশান বি পান্ডুয়া, অপশান সি পুরুষপুর, নাকি অপশান ডি পাটুলিপুত্র। তোমরা সকলেই জানো আদিনা মসজিদ অবস্থান করছে হচ্ছে পান্ডুয়াতে। কিন্তু এর সাথে আরও কিছু প্রশ্ন আমাদের জেনে রাখা দরকার। প্রথমটি হচ্ছে যে আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন? বাংলার সুলতান সিকান্দার শাহ এই আদিনা মসজিদ তৈরি করেছিলেন। বাংলার সুলতান সিকান্দার শাহ এই আদিনা মসজিদ তৈরি করেছিলেন। সেটা কত সালে? 1369 সালে। আচ্ছা, এটা ছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন ধরো গৌড়ের কদম রসুল কে তৈরি করেছিলেন? নসরত শাহ তৈরি করেছিলেন 1531 সালে। আর আরেকটা হচ্ছে বড়সোনা মসজিদ, এটা থেকে মানে এইটা নিয়ে প্রচুর প্রশ্ন হয়েছে বহুবার। মনে রাখবে এই বড়সোনা মসজিদ হচ্ছে সেই সময়ের গৌড়ের সর্বশ্রেষ্ঠ সৌধ ছিল, সেটাও কিন্তু নসরত শাহ তৈরি করেছিলেন। এগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন এক্সট্রা ইনফরমেশান বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু এই ইনফরমেশানগুলো সব আর তোমরা শুনতে পাবে না। নেক্সট, মীমাংসা দর্শন অনুযায়ী মোক্ষ বা মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব যে উপায়, মানে এই মুক্তি লাভ, এইটা নিয়ে তো সেই সময় দর্শনে প্রচুর আলোচনা হয়েছে। তো মীমাংসা দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব যে উপায়, সেটা হচ্ছে অপশান এ জ্ঞান, অপশান বি যোগ, অপশান সি ভক্তি, অপশান ডি হচ্ছে কর্ম। মনে রাখবে অপশান ডি কর্ম হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। দেখো আমরা যে দর্শনগুলো নিয়ে মানে ভারতবর্ষে পাওয়া যায় আর কি, তার সেগুলোকে আমরা স্বরদর্শন বা অর্থাৎ 6টা দর্শনের নাম আমরা জানি: ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, আর দুটো হচ্ছে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। পূর্ব পশ্চিম করে দিও না আবার, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। তো এগুলো কারা লিখেছিল তাদের নিয়েও কিন্তু প্রশ্ন হয়। যেমন ধরো ন্যায় দর্শন লিখেছিল হচ্ছে অক্ষপদ গৌতম, বৈশেষিক দর্শন লিখেছিলেন কনাদ, সাংখ্য দর্শন লিখেছিলেন কপিল, যোগ দর্শন পতঞ্জলির লেখা, আর পূর্ব মীমাংসা জৈমিনীর লেখা, আর উত্তর মীমাংসা ব্যাসের লেখা। তো এই যে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা, এই দুটোতেই কিন্তু এই মোক্ষ লাভের উপায় বা স্বর্গপ্রাপ্তি বা যেটাই বলো আর কি, সেগুলো নিয়ে আলোচনা ছিল। পূর্ব মীমাংসার প্রধানতম বিষয় ছিল হচ্ছে স্বর্গপ্রাপ্তি বা মুক্তি লাভ, এইটা নিয়ে আলোচনা করা হয়েছিল। জৈমিনীর লেখা, উনি মানে স্বর্গপ্রাপ্তির এগুলো নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু স্বর্গপ্রাপ্তি বা মুক্তি লাভের পথ কোনটা সেটা আলোচনা হয়েছে কিন্তু উত্তর মীমাংসায়, যেটি ব্যাসের লেখা। তার প্রধানতম উপায় বলেছিলেন কিন্তু কর্ম, এই কর্মের দ্বারাই কিন্তু মোক্ষ লাভ সম্ভব, এটি কিন্তু এই মীমাংসা দর্শন অনুযায়ী কিন্তু বলা হয়েছিল। নেক্সট কোশ্চেনে আসি। ভারতে প্রচলিত ধর্ম সম্প্রদায়গুলির মধ্যে স্থানিকবাসী সম্প্রদায় কোন ধর্মের সাথে সম্পর্কিত? স্থানিকবাসী সম্প্রদায়, অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি বৈষ্ণব ধর্ম, নাকি অপশান ডি ইসলাম ধর্ম। মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশান বি জৈন ধর্ম। আচ্ছা দেখো, জৈন ধর্মের প্রধান যে দুটো ভাগ আমরা জানি, সেটা হচ্ছে একটা দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতম্বর। দিগম্বর হচ্ছে ভদ্রবাহুর নেতৃত্বে তৈরি হয়েছিল, যারা বস্ত্র পরতেন না, ঠিক আছে। আর শ্বেতম্বর সেটা হচ্ছে স্থূলবাহু বা স্থূলভদ্র, তার দ্বারা তৈরি হওয়া, তারা শ্বেতম্বর তারা হচ্ছে শ্বেত বস্ত্র পরতেন। তাহলে জৈন ধর্মের দুটো ভাগ আমরা জানলাম, দিগম্বর আর শ্বেতম্বর। পরবর্তীকালে কিন্তু দিগম্বর আবার সামাইয়া গোষ্ঠীতে ভাগ হয়ে যায়, ঠিক আছে, পরবর্তীকালে। আর শ্বেতম্বররা ভাগ হয় মূর্তি পূজক, স্থানিকবাসী আর তেরোপন্থী, এই তিনটে ভাগে কিন্তু ভাগ হয়ে যায়। তাহলে এখানে যে প্রশ্নটি বলল যে স্থানিকবাসী, এই স্থানিকবাসী কিন্তু জৈন ধর্মের সাথে সম্পর্কিত, এটা আমরা জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে আসি। জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে যে ভাষায় লেখা হয়েছিল? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি প্রাকৃত, নাকি অপশান ডি বাংলা। এর সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত ভাষায়। তার কারণ হচ্ছে এই প্রাকৃত ভাষাটাকে নির্বাচন করার একটাই কারণ ছিল, যাতে সর্বসাধারণের মধ্যে পৌঁছে যাওয়া যায়।
কারণ এটা ম্যাক্সিমাম মানুষ এই ভাষায় কথা বলতো, তাই জন্য কিন্তু দেখো ধর্মগ্রন্থ রচনা করা হলো, কিন্তু সেটা যদি ম্যাক্সিমাম মানুষের কাছে মানে গ্রহণযোগ্য বা বোঝার যোগ্য না হয়, তাহলে তো তার কোনো অর্থ থাকে না। তো সেই জন্য এই ভাষাটিকে ব্যবহার করা হয়েছিল, যাতে ম্যাক্সিমাম মানুষ এটা বুঝতে পারে, এই ধর্মের কথা বুঝতে পারে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন স্পষ্টভাবে বর্ণিত হয়েছে? কোন নাটকে? অপশান এ মৃচ্ছকটিকম, অপশান বি দেবী চন্দ্রগুপ্তম, অপশান সি মত্তবিলাস, নাকি অপশান ডি মুদ্রা রাক্ষস? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মুদ্রা রাক্ষস। ঠিক আছে, তো মৃচ্ছকটিম এই যে নাটকটি, এটি কার রচনা, কে লিখেছিলেন? এটি শূদ্রক লিখেছিলেন, আমরা সকলেই জানি সংস্কৃত ভাষায়। আচ্ছা, এই যে মৃচ্ছকটিম এই শব্দটির একটি অর্থ আছে, এটা নিয়েও প্রশ্ন হতে পারে, সেজন্য বলে রাখছি। এটির অর্থ হচ্ছে একটি মাটির খেলনা। মনে রেখো, মৃচ্ছকটিম মানে হচ্ছে একটি মাটির খেলনা। দেবী চন্দ্রগুপ্তম, দেবী চন্দ্রগুপ্তম হচ্ছে বিশাখ দত্তের লেখা, এটাও সংস্কৃত ভাষায় রচিত। মত্তবিলাস বা মত্তবিলাস প্রহসন, এটাও সংস্কৃত ভাষায় রচিত। এটির লেখক হচ্ছে পল্লব রাজা মহেন্দ্র বর্মন ওয়ান। আর মুদ্রা রাক্ষস তো বললাম বিশাখ দত্তের। এটা ছাড়াও মহাভাষ্য পতঞ্জলির লেখা। ঠিক আছে, তো এই ধরনের বইগুলোর নাম কিন্তু কারা লিখেছেন, ঐতিহাসিক বইগুলো, তোমরা কিন্তু এগুলো অবশ্যই পড়ে রাখো। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় এবং আশা করি সামনের যে পরীক্ষা সেগুলোতেও তোমরা পাবে। তো আজকে বেশি প্রশ্ন দিইনি, 10টা প্রশ্ন দিয়েছি। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই সিরিজটা যে শুরু করলাম আজকে। আর যারা যারা এসএলএসটি দেবে তোমাদের পরিচিত, তাদের কাছেও ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। যদি কোনো মানে প্রশ্ন থাকে তোমরা কমেন্টে সেটা জানিও আমাকে, তাহলে বুঝতে পারবো তোমরা কি চাইছো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, যে তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অন্যান্য বন্ধু যারা পরীক্ষাগুলো দেবে তাদের কাছে শেয়ার করে দিও। আর যারা আমার ওপর বিশ্বাস রেখে এতদিন আমার সাথে যুক্ত রয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা আমার সাথে যুক্ত থেকো, আশা করি আবার নতুন করে এই সিরিজটা যখন শুরু করেছি চালিয়ে নিয়ে যাব, তোমাদের সকলেরই উপকার হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।